আচমকা হঠাৎ মাঝরাতে চরম হট্টগোলে রমার ঘুম ভেঙে গেল। ধর্মরিয়ে বিছানা ছেড়ে উঠে বসল রমা। পাশে অঘরে ঘুমোচ্ছে প্রদীপ। রমা তাড়াতাড়ি প্রদীপকে বলল, এই শুনছো, বাইরে এত চিৎকার কিসের? এত রাতে কার কি হলো? প্রদীপ তখন ঘুমের ঘোরে ঘোরে বলল, কেন, কি হয়েছে? হঠাৎ তখন পাশের বাড়ির স্বপ্নার কান্নার আওয়াজ ভেসে এলো। প্রদীপ তখন ধর্মর করে নেমে এলো বিছানা থেকে। তাড়াতাড়ি করে লাইটটা জ্বেলে দরজা খুলে বেরিয়ে গেল। আর রমা দরজার বাইরে দাঁড়িয়ে বোঝার চেষ্টা করলো পরিস্থিতিটা। তখনও স্বপ্নার কান্নার আওয়াজ ভাসছে, আর কাঁদতে কাঁদতে স্বপ্না বলেই চলল, এ কি সর্বনাশ হলো আমার? কেন এমন হলো? গাড়ি কখন আসবে? তখন রমা আর ধৈর্য ধরতে না পেরে ছুটে গেল স্বপ্নাদের বাড়িতে। রমা বলল, কি হয়েছে কাকা? ও কাকিমা, কি হয়েছে বলো? এমন করে কাঁদছো কেন? স্বপ্না কাঁদতে কাঁদতে বলল, সর্বনাশ হয়ে গেল, অনেক বড় সর্বনাশ হয়ে গেল আমার সীমার। রমা বলল, কেন, কি হয়েছে সীমার? স্বপ্না বলল, সীমা একটু আগেই ফোন করেছিল। আজ রাতে মুদি দোকানটা বন্ধ করে বাড়ি আসার সময় একটা ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট হয়ে পীযূষ ওখানেই মারা যায়। রমা আঁতকে উঠল। ও সীমাকে খুব ভালোবাসে। স্বপ্নাকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা খুঁজে পাচ্ছিল না রমা। প্রদীপ ততক্ষণে গাড়ির ব্যবস্থা করে অতনুকে বলল, কাকা, তুমি কাকিমাকে নিয়ে তাড়াতাড়ি চলো, আমরাও যাচ্ছি তোমাদের সাথে। তারপর সবাই মিলে সীমার বাড়ি পৌঁছায়। কোনো রকমে সীমাকে সামলে পীযূষের শেষ কৃতকার্য সম্পন্ন করে সীমাকে নিয়ে আসে স্বপ্না। সীমার শ্বশুর বাড়িতে সেরকম কেউ নেই। পীযূষের বাবা মা দুজনেই গত হয়েছেন। বাবা বয়সজনিত কারণে মাস 6 আগেই মারা গিয়েছিল, আর মা প্রায় 5 বছর আগে ক্যান্সারে মারা গেছিল। আর পীযূষের নিজের ভাই বোনও নেই। তাই সীমার শ্বশুর বাড়ির নিকট আত্মীয় বলতে সেরকম কেউ ছিল না। অন্যদিকে স্বপ্নাদের অবস্থাও দিন আনা দিন খাওয়ার মতো। ওই পুজো পার্বণ করে যেটুকু পায় তাতেই সংসার চলে। আর সব থেকে মর্মান্তিক ঘটনাটা হলো, সীমা তখন অন্তঃসত্ত্বা, 8 মাস চলছে। তাই আচমকা এমন দুর্ঘটনায় সীমা আর তার মা বাবার মাথায় যেন বজ্রাঘাত পড়ে। তারা ঠিক করতে পারে না এই অবস্থায় তাদের কি করা উচিত। সীমা এই শ্রাবণেই 22-এ পা দিয়েছে। এখনো সে তার জীবনের মধ্যাহ্নে পৌঁছাতে পারেনি। এখনো সে যুবতী। তাই এভাবে সীমার জীবন থেকে সব রং চলে গেলে সীমা বাঁচবে কি করে? অন্যদিকে ভরাভর 8 মাস। সব মিলিয়ে সীমার মা বাবা খুব চিন্তিত। সীমার মুখের দিকে তাকাতে পারে না তারা। এই কদিনই অমন সুন্দর মেয়েটা কেমন যেন রোগা বিবর্ণ হয়ে গেছে। কিন্তু আর যে বেশি সময় নেই হাতে। কিছু একটা সিদ্ধান্ত তাদের যে নিতেই হবে। স্বপ্না বলল, হ্যাঁ গো, এবার কি হবে? তোমার ওই সামান্য রোজগার, অনেক কষ্ট করে ধার দেনা করে সীমার বিয়ে দিয়েছিলাম। 1.5 বছরও হয়নি। এখন আমাদের কাছে তো কিছুই নেই। আর পীযূষের সম্পত্তি বলতে গ্রামের ওই 2 কুটুরি বাড়িটা, আর কত আর হবে ওই 50,000-এর মতো টাকা। সব শুনে অতনু বলল, সবই তো বুঝলাম, কিন্তু সীমার এমন রঙহীন জীবন আর দেখতে পারছি না। এভাবে চললে ও তো পাগল হয়ে যাবে। না না না, আমি সীমার আবার বিয়ে দেব। স্বপ্না বলল, কিন্তু বাচ্চাটা? অতনু বলল, প্রায় 9 মাস তো হয়ে গেল, আর তো অ্যাবর্শনও সম্ভব নয়। তার চেয়ে বরং বাচ্চাটা হওয়ার পরে কোনো অনাথ আশ্রমে দান করে দেব।
স্বপ্না বলল, কিন্তু সীমা কি রাজি হবে? ওর নিজের ছেলেকে অনাথ করতে পারবে? অতনু বলল, দেখো, সীমা বুদ্ধিমতী মেয়ে, ও জানে ওর বাবার সেই সামর্থ্য নেই যে বাচ্চাটাকে রেখে দেবে। আর যদি সীমার আবার বিয়েও দিই, ধরো বাচ্চা সমিতি দিই, তাহলেও এক গাছের ছাল কি আর এক গাছে লাগবে? সেও তো এক প্রকার অনাথ। তার চেয়ে বরং এটাতেই দুজনেরই মঙ্গল। হ্যাঁ, প্রথম প্রথম 1-2 বছর খুব কষ্ট হবে ঠিকই, কিন্তু পরে ভুলে যাবে দেখো। একথা বলতেই অতনু দেখলো সীমা ঘরের আড়াল থেকে সব শুনেছে, কেমন ভ্যাবলার মতো তাকিয়ে আছে। প্রথমে সীমা তার মা বাবার কথায় রাজি না হলেও ওর মা ওকে বাস্তব যে কি কঠিন তা বোঝাতে পেরেছিল। তাই হয়তো সে আর তার দিন দরিদ্র বাবা মায়ের কাছে বাচ্চাটাকেও বোঝা করার থেকে শেষে বাবা মায়ের কথাই মেনে নেয়। অন্যদিকে রমা নিঃসন্তান, বয়স প্রায় 38-এর কাছাকাছি। অনেক ডাক্তার দেখিয়েও কোনো লাভ হয়নি। ডাক্তার বলে দিয়েছে রমার পক্ষে কোনোদিনই মা হওয়া সম্ভব নয়। প্রদীপের অবস্থাও খুব ভালো, ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার প্রদীপ। টাকা পয়সার অভাব না থাকলেও অভাব শুধু একটা বাচ্চার। তাই এত ঐশ্বর্যের মাঝেও রমা আর প্রদীপ কেমন যেন ঐশ্বর্যহীন। রমা সীমাকে বোনের মতোই ভালোবাসে। সীমার বিয়েতে কিছু টাকা পয়সা দিয়েও সাহায্য করেছিল রমা। আবার ওদের বিপদে আপদে কাছের মানুষের মতোই ওদের পাশে থাকে রমা আর প্রদীপ। তাই স্বপ্না রমাদের প্রতি খুব কৃতজ্ঞ। এই কৃতজ্ঞতাতেই স্বপ্না বলে, শুনছো, রমা আর প্রদীপকে একবার বলি? অতনু বলল, বলো, কিন্তু হ্যাঁ, সীমার গোটা জীবনই তো এখনো পড়ে, তাই বাচ্চাটাকে রাখতে পারবো না। আর আমাদের এই নুন আনতে পান্তা ফুরায় সংসারে বাচ্চাটাকে কি করেই বা রাখবো বলো? স্বপ্না অতনুর কথাতে সম্মতি দিয়ে রমাকে সব কথা খুলে বলে। সব শুনে রমা বলে, কিন্তু কাকিমা, বাচ্চাটার কি হবে? মা থাকতেও অনাথ হয়ে যাবে। আর মনে মনে বলে, সত্যি ভাগ্যের কি নির্মম পরিহাস। কেউ পেয়েও চায় না, আর কেউ চেয়েও পায় না। কিন্তু একথা সে তার মনেই রেখে দেয়। রমার ভাবনার মাঝেই স্বপ্না বলল, কি করব বলো? তোমার কাকুর অবস্থা তো জানোই। তার উপর বাচ্চাটাকে রাখলে সীমার আবার বিয়ে দেওয়াটা খুব সমস্যায় দাঁড়িয়ে যাবে। আর তাছাড়া বাচ্চা সমেত বিয়ের বন্দোবস্ত করলে প্রথম প্রথম 2-4 দিন ভালো লাগলেও তারপর আর বাচ্চাটাকে কি ও শ্বশুর বাড়ির লোকেরা দেখতে পারবে? স্বপ্নার কথার মাঝেই রমা তাকে থামিয়ে দিয়ে বলল, কিন্তু ও তো সীমা আর পীযূষের স্মৃতি, ওদেরই অংশ। স্বপ্না বলল, কি বলো তো বৌমা, তোমাদের ওই টাকা পয়সার অভাব নেই তো, তাই এই অভাবের মর্ম তুমি হয়তো বুঝবে না। আমাদের অবস্থা তোমাদের মতো এতটা না হয়েও যদি একটু সচ্ছল হতো, তাহলে বাচ্চাটার দায়িত্ব আমরাই নিতাম। তাই বাচ্চাটাকে অনাথ আশ্রমে দিলেই বোধহয় ভালো হয়। মা আর বাচ্চা দুজনেরই তাতে ভালো হবে। রমা সীমার মুখের দিকে এক ঝলক তাকিয়ে বলল, তুমিও কি তাই চাও বোন? সীমা পরিস্থিতির শিকার, তাই হয়তো তা না চাইলেও তার করার কিছুই নেই। তাই ঘাড় নাড়িয়ে মুখ নিচু করে সম্মতি দেয়। তখন রমা এত খারাপ খবরের মাঝেও কেমন যেন মনে মনে একটু খুশি হয়ে বলল, আর বাচ্চাটাকে যদি আমি নিই একেবারে নিজের করে? না না, মানে আমি তার জন্য তোমাদের টাকা পয়সাও দেবো। আমি তো কাকুর অবস্থা জানি, তাই সীমার বিয়ের জন্য টাকা পয়সা দিতেও রাজি। কিন্তু বাচ্চাটাকে অনাথ আশ্রমে না দিয়ে আমাকে দিও কাকিমা।
রমার কথাতে স্বপ্না আর সীমা দুজনেই চমকে উঠল। সীমা অসহায়ের মতো কাঁদতে কাঁদতে বলল, সত্যিই তুমি ওকে নেবে বৌদি? এবার সত্যিই আমি একটু নিশ্চিন্ত হলাম। আমি আবারও তোমার প্রতি খুব কৃতজ্ঞ বৌদি। স্বপ্নাও কথা বলার কোনো ভাষা খুঁজে পাচ্ছিল না, শুধু অঝরে কাঁদতে কাঁদতে বলল, তুই দেখিস মা ওকে, তুই দেখিস। তারপর রমা বাড়ি এসে প্রদীপকে সব কথা জানে। প্রদীপও খুব খুশি এই খবরে। প্রদীপের মা বাবাও খুব খুশি ঘরে নতুন অতিথির আগমনের সুসংবাদে। প্রদীপ সীমার বিয়ের জন্য সম্বন্ধ ঠিক করে রেখেছে। সব মিটলে পরে বিয়ের কথা। প্রদীপ অতনুকে 10 লক্ষ টাকাও দিয়েছে, যদিও অতনু তা নিতে চায়নি। এমনি করেই কেটে যায় একটা মাস। তারপর একদিন দুপুরে খাওয়ার পর সীমার প্রসব ব্যথা ওঠে। সঙ্গে সঙ্গে সীমার মা বাবা রমা আর প্রদীপ সীমাকে নিয়ে নার্সিংহোম যায়। তারপর বিকেলের পড়ন্ত রোদে জন্ম নেয় সীমার মেয়ে। হ্যাঁ, সীমার মেয়ে হয়েছে, মা লক্ষ্মীর মতো ফুটফুটে একটা মেয়ে। সীমাও সুস্থ আছে, নর্মাল ডেলিভারিতেই মেয়েটি হয়েছে। এই খবরে রমা প্রদীপ দুজনেই খুব খুশি। এ তো সীমার নয়, এ রমার মেয়ে, এ প্রদীপের মেয়ে। আজ রমা খুব খুশি, বাড়িতে লক্ষ্মী এসেছে যে। তাই রমা হাত জোর করে ঠাকুরের উদ্দেশ্যে বলল, সত্যি ঠাকুর, আমি ভাবিনি আমি মা হব। হ্যাঁ, জন্ম অবশ্য দিতে পারিনি, তবু তো আজ থেকে আমি ওর মা। সীমা তার মেয়ের মুখের দিকে অসহায় ভাবে তাকিয়ে বলল, হ্যাঁ বৌদি, তুমিই আজ থেকে ওর মা। কি করব বলো, আমি যে অপারগ। জানো বৌদি, সবাই বলে কোনো মা নাকি তার সন্তানকে ত্যাগ করতে পারে না, কিন্তু দেখো আমি এমন এক মা যে নিজের সাথে নিজের সন্তানকেও ছেড়ে চলে যেতে পারি। রমা সীমার চোখের জল মুছিয়ে দিতে দিতে বলল, কেন বোন, আমরা দুজনেই ওর মা হতে পারি না? সীমা কেঁদে ফেলে অঝরে। সত্যি এমন দিনও যে কারো জীবনে আসতে পারে তা সে কল্পনাতেও ভাবেনি। যাই হোক, এরপর সীমা তার মেয়েকে নিয়ে নার্সিংহোম থেকে বাড়ি ফেরে। মেয়েটা এখন সীমার কাছেই থাকে। এভাবে কেটে যায় 6 মাস। আজ সীমার মেয়ে 7 মাসে পা দিয়েছে। সামনের 12 তারিখে সীমার বিয়েও ঠিক হয়ে গেছে। সেরকম ধুমধাম করে না হলেও বিবেকের দংশনে আর কান্নার করুণ সুরে সীমার বিয়ে সুসম্পন্ন হয়। নারী ছেঁড়া ধনকে সীমা আজীবনের জন্য রমাকে দিয়ে বলে, তুমি দেখো বৌদি, আজ থেকে শুধু তুমিই ওর মা, তুমি ওকে আগলে রেখো। এই বলে অসহায় ভাবে কাঁদতে কাঁদতে শ্বশুর বাড়ির পথে রওনা দেয়। স্বপ্নার স্বপ্নের বাড়িতে আজ শুধুই অন্ধকার। আজ শুধু সীমারই নয়, সীমার মেয়ে রাধিকারও বিদায় আজ। অন্যদিকে আজ রমার বাড়ি ফুলের সুরভিতে সুরভিত। লক্ষ্মী আসবে যে, তাই এত আয়োজন। এত আনন্দের মাঝেও রমার মন কিন্তু ভারাক্রান্ত। ও প্রদীপকে বলল, দেখো কি পোড়া কপালই না মেয়েটার। এই এতটুকু বয়সে ও নিজের বাবা মাকেও হারিয়ে ফেলল। ভগবান যেন এরকম পোড়া কপাল কাউকে না দেয় গো। এ কথা শুনে প্রদীপ রেগে গিয়ে বলল, এমন খুশির দিনেও তোমার মুখে এই কথা কেন? আমি ওর বাবা আর তুমি ওর মা। হ্যাঁ, এক বাবা মাকে ঠাকুর ওর থেকে কেড়ে নিয়েছে ঠিকই, কিন্তু দেখো আর এক বাবা মাকে ও ঠিক পেয়েছে, ঠাকুর পাঠিয়ে দিয়েছে ওর জন্য। রাধিকা কি বুঝলো জানি না, হেসে উঠল, টিপে ধরল রমার আঙুলটা। রমা আর প্রদীপ হাসি মুখে তাকিয়ে রইল।
যেন তৃপ্তির নিঃশ্বাস ফেলল ওর হাসি দেখে। নমস্কার, কণ্ঠে ও কলমে সঞ্চিতা।